প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব এসএসসি কেমিস্ট্রি অধ্যায় 6 এর মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়ে আমরা পার্ট 1 আজকে দেখব। এখানে বেসিক যে আলোচনাগুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী যে অধ্যায়টা থাকবে পার্ট 2 থাকবে, সেখানে আমরা বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসছে ওগুলো অ্যানালাইসিস করব এবং টাইপ ভিত্তিক প্রবলেমগুলো সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা দেখি এই অধ্যায় থেকে আমরা কি কি শিখতে পারি। দেখো, মৌলের ধারণা ব্যবহার করে সরল গাণিতিক হিসাব করতে পারবো, মোলারিটি সম্পর্কে ধারণা পাবো, মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবো, শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত এবং পরবর্তীতে আণবিক সংকেত নির্ণয় করতে পারবো, রাসায়নিক সমীকরণ লিখতে পারবো এবং সমতা বিধান করতে পারবো এবং রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ার উৎপাদের যে ভরভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান এগুলো আমরা করব এবং সবার শেষে দেখবো লিমিটিং বিক্রিয়া সম্পর্কে কিছু ধারণা নেব। তাহলে প্রথমে আমরা শুরু করতে পারি মোল দিয়ে। আচ্ছা, মোল জিনিসটা কি হতে পারে? মনে করো যে আমরা বাজারে যাই, 1 কেজি আলু কিনি, 1 লিটার তেল কিনি। এখন আমাদের কেমিস্ট্রিতে আমরা কিভাবে এই একক হিসেবে ইউজ করতে পারি? সবকিছুতে একক আছে, তাই না? এখন মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মনে করো যে 1 মোল অক্সিজেন। এখন তোমাকে যদি বলা হয় 1 মোল অক্সিজেন, এটা বলতে আসলে কি বোঝো? 1 মোল অক্সিজেন বলতে আমরা বুঝবো 6.02 × 10⁻23 অক্সিজেন পরমাণু। এখন বা এতটি অক্সিজেন, এটা দ্বারা আমরা বলতে পারি যদি 1 মোল পরমাণু বলি বা 1 মোল অণু বলি, যদি অণু বলি তাহলে হবে 6.02 × 10⁻23 অণু। যদি পরমাণু বলি তাহলে হবে 6.02 × 10⁻23 পরমাণু। এখন এই যে সংখ্যাটা আছে না, এই যে 6.02 × 10⁻23 এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যাটা এটা এত বড় একটা সংখ্যা। এই সংখ্যাটা কত বড় হতে পারে চিন্তা করো। মনে করো যে আমাদের পৃথিবীতে কত মানুষ আছে, অনেক মানুষ আছে। এই সব মানুষ যদি একসাথে বসে গণনা করা শুরু করে দেয়, তাদের সারা জীবনের গণনার যে যোগফল, সে যোগফল এই সংখ্যাটা সমান হতে পারবে না। এই সংখ্যাটা এত ম্যাসিভ একটা সংখ্যা। আচ্ছা, তো মোল সম্পর্কে আমরা বুঝতে পারবো যে 1 মোল যাই বলবো আমরা বুঝবো যে ওটার ভিতর এই 6.02 × 10⁻23 ওইটা রয়েছে। এবার দেখো, কোন পদার্থের যে পরিমাণের মধ্যে 6.02 × 10⁻23 পরমাণু বা অণু বা আয়তন থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের মোল বলা হয়। ওকে, এখন দেখো 1 মোল কার্বনের ক্ষেত্রে কি হয়? এই যে 1 মোল কার্বনের পারমাণবিক ভর কত? 12 আমরা জানি। তার মানে হচ্ছে 12 গ্রাম কার্বনের মধ্যে এই 6.02 × 10⁻23 কার্বন পরমাণু থাকবে। বোঝা গেল? তো এখানে বলা গেল যে 12 গ্রাম কার্বন। তো 12 গ্রাম কার্বন বলতে আমরা বুঝবো এতটি অণু বা পরমাণু, বা এতটি পরমাণু। অণু বললে তো আমাদের অন্যটা শেপ হবে। আচ্ছা, এখন আমি যদি তোমাকে বলি এই যে 12 গ্রাম না বলে আমি যদি একটু কম বলি বা একটু বেশি বলি, তোমাকে যদি বলি আমি যে 12 দুগুণে 24 গ্রাম, মনে করো 24 গ্রাম, এই 24 গ্রাম কার্বন যদি বলি তোমাকে, এই 24 গ্রাম কার্বন দিয়ে তুমি আসলে কি বুঝবা? 12 গ্রাম কার্বনে হচ্ছে মোল সংখ্যা 1 মোল, বা এটার ভিতর 6.02 × 10⁻23 পরমাণু থাকে। তাহলে এই 24 গ্রাম কার্বনের ভিতর তার দ্বিগুণ থাকবে। তাহলে পরমাণু থাকবে কয়টা? 2 × যে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুটা ওটা থাকবে। বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো রাসায়নিক পদার্থ, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর অথবা অণুর ক্ষেত্রে আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে যে পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। তাহলে আমরা এ থেকে কি বুঝলাম? এই স্লাইডটা থেকে এ থেকে আমরা এতটুকু বুঝলাম যে 1 মোল বলতে আমরা যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা সম্পর্কে যত আছে এটাকে 1 মোল বোঝায়, এবং এই যে এতটি অণু বা এতটি পরমাণুর যে ভর, এটাও হবে 1 মোল। আচ্ছা, সামনে আরেকটু আগে পরবর্তীতে আরো সুন্দরভাবে এটা ব্যাখ্যা করা যাবে। তো অণুর আণবিক ভর বের করার পদ্ধতি আমরা এবার দেখব। আচ্ছা, এই সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর কত হবে? এখানে 1 অণু সোডিয়াম ক্লোরাইড রয়েছে, তাই না? 1 অণু সোডিয়াম ক্লোরাইড রয়েছে, একটা সোডিয়াম পরমাণু এবং একটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে একটা সোডিয়াম ক্লোরাইডের অণু তৈরি হয়েছে। এখন দেখো এই যে 1 অণু সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর আসলে কত হবে?
এটা যদি আমরা বের করি, দেখো সোডিয়ামের ভর কত? সোডিয়ামের ভর হচ্ছে 23। ক্লোরিনের ভর কত? 35.5। এবার আমরা যদি এই দুটাকে যোগ করে দিই তখন আমাদের এর আণবিক ভর বের হয়ে যাবে। আবার যদি আমাদের দেখো এই পটাশিয়াম সালফেট এবং 5 অণু পানি যেটা রয়েছে, তো এইটার আণবিক ভর কত যদি বের করতে বলে তখন আমরা কিভাবে বের করব? এর ভিতর যতগুলো পরমাণু আছে, এটার ভিতর কয়টা পরমাণু আছে? এটার ভিতর আমরা দেখতে পাচ্ছি কপার রয়েছে একটা, সালফার রয়েছে একটা, অক্সিজেন আছে 4টা, এই পাশে অক্সিজেন আছে আরো 5টা, এবং হাইড্রোজেন আছে 5টা। হাইড্রোজেন 5টা না, এখানে হাইড্রোজেন 10টাই আছে যদি অন্য পরমাণু হিসেবে চিন্তা করি। তাহলে আমরা এখানে দেখব যে এর ভর কত, আণবিক ভর কত। আমরা একটা কারণ নেই। আচ্ছা, আমরা যদি এক এক করে হিসাব করি, কপার ভর কত? 63.5 যোগ সালফারের ভর কত? 16 দুগুণী 32। ওকে, এর সাথে আমরা যোগ করব কত? অক্সিজেন আছে কয়টা? এখানে আছে 4টা। আচ্ছা, আমরা আলাদা করে করি, 4টা অক্সিজেন আছে সেটা আলাদা করে করি। তাহলে যেহেতু অক্সিজেন 4টা আছে, অক্সিজেনের ভর কত? 16, তার সাথে গুণ 4। ওকে, এবার আমরা দেখি যে পানি আছে কয় অণু? 5 অণু। এক অণু পানির ভর কত? এক অণুর পানির ভর হচ্ছে 18 গ্রাম, রাইট? তাহলে 5 অণু পানির ভর কত হবে? 5 গুণ 18। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, যোগ বিয়োগ করি, তাহলে আমাদের আসবে 249.5 গ্রাম। এই যে ভরটা আসলো, এটা হচ্ছে এই যে কপার সালফেটের এবং 5 অণু পানি, কপার সালফেটের যে গ্লাস পানিটা থাকে 5 অণু পানি সহ, এটার আণবিক ভর। তাহলে তোমাকে যদি আণবিক ভর বের করতে বলে তাহলে ওইটার ভিতর দেখবা যে এই অণুটার ভিতরে কয়টা পরমাণু রয়েছে এবং প্রতিটা পরমাণুর ইন্ডিভিজুয়ালি যোগ করে এবং যে কয়টা পরমাণু থাকবে ওই পরমাণু গুণ করে দিতে হবে। এখানে দেখো অক্সিজেন ছিল 4টা, তাই 4 দ্বারা গুণ করে দিছি। পানি ছিল 5টা, এই জন্য 5 দ্বারা গুণ করে দিছি। এখন এটাকে যদি আলাদাভাবে বের করতে চাও, পানির ভর, সেটাকে বের করতে পারি না? H2O, এটা ভর কত হতে পারে? দেখো এখানে আছে কি হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে 1, সাথে গুণ হবে 2, যোগ অক্সিজেন একটা না, অক্সিজেন কত? 16 দুগুণী 8 দুগুণী 16, গুণ হচ্ছে 1, যেহেতু অক্সিজেন একটা আছে। এখানে আমরা সমান সমান করলে কত পাই? 18 গ্রাম। তার মানে দেখো আমরা এক অণু পানির ভর পেলাম 18 গ্রাম। তাহলে 5 অণু পানির ভর কত? 5 গুণ 18, এভাবে আমরা বের করে ফেললাম। এখন আমরা দেখব গ্যাসের মোলার আয়তন। এই যে গ্যাসের যে আয়তনগুলো আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি? 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। ঠিক আছে, মনে করো যে 1 মোল অক্সিজেনের কথা চিন্তা করি। 1 মোল অক্সিজেনে কয়টা অণু থাকে? 6.02 × 10⁻23 অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক। আর 1 মোল অক্সিজেনের ভর কত? যদি আমরা অণু হিসেবে চিন্তা করি, 1 অণু অক্সিজেনের ভর বা 1 মোল অক্সিজেনের অণুর ভর কত? তাহলে হবে কত? দেখো অক্সিজেনের হচ্ছে 8 দুগুণী 16, ভর হচ্ছে 16 দুগুণী 32, তাহলে 1 অণু অক্সিজেনের ভর হচ্ছে 32। 1 মোল অক্সিজেনের ভর হবে 32 গ্রাম। তাহলে 32 গ্রামে জায়গা দখল করবে যতটুকু, ওইটাই হচ্ছে এর আয়তন। ওকে, আর আমরা যদি পরমাণু হিসেবে চিন্তা করি তাহলে 1 মোল কোনো গ্যাসীয় পদার্থ, 1 মোলের ক্ষেত্রে যদি অক্সিজেনের কথা চিন্তা করি, 1 মোল অক্সিজেনের কথা চিন্তা করি, পরমাণু 1 মোল পরমাণু অক্সিজেন পরমাণুর কথা চিন্তা করি, তাহলে হচ্ছে 16, তাহলে 16 গ্রাম কার্বন অক্সিজেন যে পরিমাণ আয়তন দখল করবে। আচ্ছা, এখানে একটা প্রমাণ আয়তন দেওয়া আছে, সেটা বলা আছে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডল চাপকে একত্রে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়। মান কত এটা? প্রমাণ চাপ। তোমার যদি বলা হয় যে কোনো একটা বস্তু প্রমাণ অবস্থায় আছে, এ থেকে আমরা বুঝতে পারবো যে এই বস্তুটার ভিতরে তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি। এখানে আমরা বুঝতে পারবো তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এবং চাপ কত? প্রেসারটা
1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। ওকে, তাহলে এইটা হবে প্রমাণ অবস্থা। তো এই প্রমাণ অবস্থায় অ্যাটমসফিয়ার বলে এক বায়ুমণ্ডলের চাপ। এই প্রমাণ অবস্থায় কোনো গ্যাসের আয়তন থাকবে 22.4 লিটার, মনে থাকবে? তাহলে 22.4 লিটার। তাহলে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এখন এটা থেকে আমরা কিছু ধারণা আনতে পারি। 22.4 লিটার এটা কতটুকু হয়? 1 মোল গ্যাসের হয়। 1 মোল গ্যাসের 22.4 লিটার আয়তন থাকে, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি যে 22.4 লিটার সমান 1 মোল ওই গ্যাসটা। হ্যাঁ, আবার যদি আমরা বলি যে 22.4 লিটার না, আমরা যদি একটু বাড়ায় বলি, মনে করো 50 লিটার, 50 লিটার অক্সিজেন সমান কত মোল? এটা আমরা কিভাবে বের করবো? তখন কি করবো? ঐকিক নিয়মে বের করবো, ঐকিক নিয়মে বের করবো। এবার বের করবো 22.4 লিটারের সমান হচ্ছে 1 মোল। তাহলে 1 লিটার কত মোল? 50 লিটার কত মোল? এভাবে আসে না? তাহলে 1 লিটার কত হবে? 1/22.4 লিটার। এটা তো বড় কেন, মোটা কেন? আচ্ছা, তাহলে 50 মোলে যদি 50 লিটারের কথা যদি চিন্তা করি, তাহলে কি হবে? উপরে 50টা চলে যাবে, 1 গুণ 50 নিচে 24 লিটার। হিবিজিবি হয়ে যাচ্ছে। এটা কালার নেই, এটা একটু বেশি এত মোটা করে দিছে। আচ্ছা, এখন দেখো, তাহলে 22.4 লিটারে কত? 1 মোল। তাহলে এক মোলে কত? 1/22.4 লিটার। আর আমরা 50 লিটার না, আমরা মনে করি যে কত লিটার আমরা নিজেও জানি না। ধরে নাও আমরা হচ্ছে ভি লিটার নেই, মানে 50 লিটার 1 লিটার জানি না, আমরা যত নেব তা উপরে চলে যাবে। ভি লিটার নেই, তাহলে কি কোনটা হবে? এটা উপরে গুণ হয়ে গুণাকার যাবে না? 1 ইন্টু ভি নিচে 22.4 লিটার। তাহলে এটা কি? এটা হচ্ছে মোল না? এত মোল সমান এত মোল। তাহলে আমাকে যদি বলে দেয় যে কোন একটা গ্যাসীয় পদার্থের আয়তন দেওয়া আছে, কত? বি দেওয়া আছে, আয়তন বি দেওয়া আছে, ওর মোল কত? মনে করো বি একটা আয়তন দেওয়া আছে, ওর এটা দেওয়া আছে, এখন ওর মোল কত? এক্ষেত্রে আমরা কি করব? যে এই যে আয়তনটা দেওয়া থাকবে এটাকে 22.4 লিটার দ্বারা ভাগ করে দিলেই বের হয়ে যাবে মোল। এটা কি দেখো এখানে সূত্র আকারে লিখে দিয়েছে, এখানে b/2/4 লিটার। বুঝতে পারছো? এবার দেখো এখানে আরেকটা তোমাদের সূত্র দিছে, n = w/m। এটা কোথা থেকে আসলো? 1 মোল পদার্থের ভর মানে হচ্ছে m গ্রাম। তাহলে m গ্রাম সমান হচ্ছে 1 মোল। এখন তোমাকে যদি বলা হয় 1 গ্রাম, এটা ইকুয়াল টু কত হবে? 1/m। এখন তোমাকে যদি বলা হয় 1 গ্রাম না দিয়ে বলো 50 গ্রাম দিল, তাহলে কত হবে? কত মোল হবে? আমরা তখন 50টা উপরে নিয়ে যাব। 50 এক গুণ করা না করে একই কথা, এখানে থাকবে কি? এমটা। ঠিক আছে, এখন এই 50 গ্রামের পরিবর্তে যদি তোমাকে আমি এখানে একটু লিখি, যদি বলা হয় ডব্লিউ গ্রাম তোমাকে দেওয়া হলো, ঠিক আছে, এই ডব্লিউ গ্রাম তোমাকে কোন একটা পদার্থ দেওয়া হলো, তাহলে এটা কত মোল হবে? তখন আমরা কি করব? এই 50-এর জায়গায় 1 ইন্টু ডব্লিউ লিখবো এবং নিচে এমটা থাকবে। এমটা কি? এমটা হচ্ছে 1 মোল কোনো পদার্থের ভর। আচ্ছা দেখো, এই থেকে আমাদের চলে আসবে কি জানো? w/m। তার মানে এই w/m হচ্ছে এত মোল। ওকে, সুতরাং এখান থেকে আমাদের চলে আসছে, এই দেখো n = w/m। এখানে এভাবে দেওয়া নেই, আমি এভাবে দিচ্ছি, n = w/m। হ্যাঁ, মানে হচ্ছে তোমাকে যদি বলা হয় যে 100 গ্রাম বা 200 গ্রাম কোনো একটা কপার বা সালফার বা কোনো একটা কিছু বললো, এটা কত মোল আছে, তখন কি করবা? এটার যে ভরটা আছে, যে যত গ্রাম তোমাকে বলা হলো 100 মোল 200 মোল 300 মোল, সেটাকে মনে করো যে ডব্লিউ এত গ্রাম, এটাকে ভাগ করবা ওর মোলার ভর দ্বারা ভাগ করলে ওর মোল সংখ্যা কিন্তু পেয়ে যাবো।
বোঝা গেছে? তাহলে এই দুইটা সূত্র কিন্তু আমাদের ওকে। আর লাস্ট সূত্রটা দেখো, এটা আর ওই যে আমরা জানি যে এক মোলের ভিতর কয়টা পরমাণু বা অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক। এই যে এই সংখ্যাটা থাকে 6.02 × 10⁻23টি। এখন তোমাকে বললো যে পরমাণু আছে কয়টা, তোমাকে বললো পরমাণু আছে 50টা। বলো তোমাকে 50টা পরমাণু আছে, 50টি পরমাণু। এখন এখানে কত মোল আছে সেটা আমরা কিভাবে বের করব? হ্যাঁ, আমরা ঐকিক নিয়মের মধ্যেই করে ফেলবো। এই যে 6.02 × 10⁻23টি, এতটি সমান কত? 1 মোল। একটি পরমাণু সমান কত হবে? একটি পরমাণু 1/এত 23টি। এখন একটির পরিবর্তে যদি আমি 50টি দেই, 50টি পরমাণু, তাহলে ওর ওর মূল সংখ্যা কত হবে? এখানে লিখি, 50টির উপরে গুণ হয়ে যাবে না? 50/6.02 × 10⁻23 এতটি। এখন আমি 50টি না বলে আমি বললাম n সংখ্যক, আমি জানি না কত সংখ্যক, তখন আমি 50-এর পরিবর্তে কত লিখবো? n লিখবো। n সংখ্যক তোমাকে পরমাণু দেওয়া হলো, বর্ণ দেওয়া হলো, এর মোল বের করতে বলছে, তখন এই n সংখ্যক যে সংখ্যাটা থাকবে সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে আমাদের বের হয়ে যাবে মোল সংখ্যা। এখান থেকে এই সূত্রটা আসছে, n = n বাই এই অ্যাভোগাড্রো সংখ্যকটা। আসলে যে তিনটা সূত্র পাইলাম, n = W/m, n = v/22.4 লিটার, n = n/6.02 × 10⁻23টি, এটা আসলে মেইনলি ঐকিক নিয়মের মাধ্যমে আসছে। ঐকিক নিয়মের মাধ্যমে এই সূত্রটা তোমাদের বসায় দিয়েছে। ওকে, তোমরা যদি মোল কি জিনিস এতটুকু জানতে পারো, বুঝতে পারো, তোমরা ঐকিক নিয়মের মাধ্যমে নিজেই সূত্র বের করতে পারবে। দেখো আমি নিজে সূত্র বের করছি না, তাহলে এই সূত্র কি মুখস্থ করা লাগবে? লাগবে না। এই সূত্রগুলো যদি আমরা বুঝে ফেলি, এটাতে আমরা পরবর্তীতে আরো কাজে লাগবে। এই সূত্রগুলো এটাতে আমরা অন্য কাজ করব। দেখো এবার আমরা দেখব যে মোল এবং আণবিক সংকেত সম্পর্কে। ওকে, এখানে একটা লাইন লেখা আছে, পানির আণবিক সংকেত H2O। এই লেখাটা দিয়ে আমরা আসলে কি বুঝতে পারবো? তোমাকে যদি বলে দেয় পানির আণবিক সংকেত H2O, এটা আসলে কি বোঝায়? এটা থেকে আমরা কি কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে এটা একটা পানির নাম H2O। ওকে, এখানে 1 অণু পানি আছে সেটাও বুঝতে পারবো। আবার এখানে 1 মোল পানি আছে সেটাও বুঝতে পারবো। আবার বুঝতে পারবো যে এখানে এই অণুটার ভিতরে কি আছে, দুইটা হাইড্রোজেন আছে, দুইটা অক্সিজেন আছে, সেটাও বুঝতে পারবো। কি দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে সেটাও বুঝতে পারবো। ওকে, তো এই সমস্ত ধারণা আমরা নিতে পারি পানির আণবিক সংকেত বা কোনো একটা মোলের আণবিক সংকেত থেকে। এখন আমরা বের করব যে মোলার দ্রবণটা কি। এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। এখন দেখো মোলার দ্রবণ, চিন্তা করো আমরা মোল পড়ছি, তো দ্রবণটা আসলে কি সেটা একটু দেখি। দ্রবণ হচ্ছে দ্রব ও দ্রাবক। দ্রব দ্রাবক। এখন এই দ্রব দ্রাবক সম্পর্কে যদি তোমাকে একটু ধারণা দিই, মনে করো যে তুমি শরবত বানাইছো। শরবত বানাতে গেলে কি করতে হয়? মনে করো যে চিনি পানি শরবত বানাবা, 1 গ্লাস পানির ভিতর 1 চামচ চিনি দিবা। এই যে 1 গ্লাস পানির ভিতর তুমি যে 1 চামচ চিনি দিলা, এটাই একটা দ্রবণ। চিনি দিয়ে নাড়াইলা, যে একটা মিক্সার তৈরি হলো, এটা একটা দ্রবণ। আবার ট্যাঙ্কগুলোও না, আমরা এই যে রোজা চলে আসছে, আমরা ইফতারে কি করি, রুয়াবজা খাই বা ট্যাঙ্ক খাই বা ট্যাঙ্ক গোলাই। তখন কি করি যে মনে করো 1 লিটার পানিতে, মানে 1 লিটার বা 1 জগ পানি নিলাম, ওখানে মনে করো 1 লিটার পানি আছে, ওখানে আমি কি করলাম 2 চামচ বা 100 গ্রাম ট্যাঙ্ক গুলাই দিলাম। গুলাই দিলে কি হয়, একটা মিক্সার তৈরি হয়, ওইটাই হচ্ছে দ্রবণ। তাহলে ওই জায়গাটায় আমরা যেটার ভিতরে আসলে পানিটার ভিতরে যে আমি গুলাইলাম, পানিটা হচ্ছে আমাদের এখানে দ্রাবক, আর যে জিনিসটা দিলাম, ট্যাঙ্কটা দিলাম, ওইটা হচ্ছে দ্রবণ। বোঝা গেল? এখন দেখো এই ক্ষেত্রে আমাদের দ্রব্য কি হবে, যে মৌলগুলো, এখানে আমাদের দ্রব্য হতে পারে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যাই হোক, এগুলো হচ্ছে আমাদের দ্রব্য। আর দ্রাবক হবে পানি। ঠিক আছে, বা যে কোনো কিছু হোক, পানি হোক বা আমাদের অন্য একটা মৌল হোক বা অন্য একটা কিছু হোক, তো যেটার ভিতরে আমরা গুলাবো আর কি,
এটা পানিও হতে পারে, অন্য কিছু হতে পারে। আর পানি কিন্তু সবচেয়ে ভালো একটা দ্রাবক। এটা আমরা গত যে ক্লাসটা ছিল পঞ্চম অধ্যায় ওইখানে কিন্তু আমরা দেখছিলাম, কারণ পানি পোলার যৌগ। তো এক্ষেত্রে দ্রাবক অনেক কিছু হতে পারে, আমরা যেটা ভিতরে গুলাবো সেটাই দ্রাবক হবে, আর যেটা গুলাবো ওইটাই দ্রব হবে। ওকে, এখন দেখো আমরা যদি একটা নির্দিষ্ট তাপমাত্রাটা নির্দিষ্ট থাকতে হবে অবশ্যই। একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি 1 লিটার দ্রবণের ভিতরে 1 লিটার দ্রবণের ভিতরে যদি 1 মোল দ্রব দ্রবীভূত করি, তখন ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। বুঝা গেছে? এখন এই 1 লিটার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বি, এই বিটা আমরা সবসময় 1 লিটার বা আমরা লিটারে প্রকাশ করব। বিটা কিসে প্রকাশ করব? অলওয়েজ লিটার প্রকাশ করব। আর এই লিটারে 1 লিটারে আমরা যতটুকু দ্রব বা যত মোল আমরা গোলাবো ওইটাই তত মোলার দ্রবণ হবে। এখন চিন্তা করো, আমি যদি 1 লিটার দ্রবণে যদি আমি কি করি, যদি 1 মোল গোলাই তখন এটা কি হবে? 1 মোলার। এটা হবে মোলারিটি, এটা মোলারিটি হবে কি 1 মোলার। এই মোলারিটিকে আরেকটা সংখ্যা হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয়, এস। তাহলে এটার এস হবে কত? 1। যদি 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, ঠিক আছে, 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তখন এটা 1 মোলার হবে। আচ্ছা, এখন আমি যদি একটু কাজ করি যে 1 লিটার দ্রবণে আমি 1 মোল না দিয়ে আমি যদি একটু কম দেই, মনে করো যে 0.1 মোল দেই, তাহলে ওইটা হবে 0.1 মোলার দ্রবণ। আর 0.1 মোলার এটাকে আমরা বলি ডেসিমোলার বা ডেসিমোলার, এটাকে ডেসি বলি না 0.1। এজন্য এই যে 0.1 মোলার বলতে আমরা বুঝবো যে এটা মোলারিটি হবে 0.1 মোলার, বা এটাকে আমরা ডেসিমোলার দ্রবণ বলবো। আবার আমরা যদি এই 1 লিটার দ্রবণে যদি আমরা 1 না দিয়ে যদি 0.5 মোল দেই, 5 মোল গোলাই, তখন এটার মোলারিটি হয়ে যাবে কত মোল হবে? এখানে 0.5 মোলার দ্রবণ তৈরি হবে, 0.5 মোল দ্রবণ তৈরি হবে। তখন এটা মোলারিটি হবে 0.5, এস এর মানটা হবে 0.5। তখন এটাকে আমরা বলবো সেমি মোলার। সেমি মানে কি? অর্ধেক। এই যে 0.5 এটা কিন্তু 1 এর অর্ধেক। হ্যাঁ, সেমি মোলার। এখন এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে দেখব, যে সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো সূত্রটা হচ্ছে n = SB, n = SB। এই একটা সূত্র দিয়ে আমরা সব শিখে ফেলবো। এখন দেখো কোন একটা দ্রবণের মোলারিটি কত, এটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারি কিভাবে? আচ্ছা দেখো, যদি আমাকে বলা হয় সেমি মোলার দ্রবণ বা কোন একটা মোলের কত মোলারিটি কত, কোন একটা মোলের মোলারিটি কত, যদি একটা বলা হয় কোন একটা মোলারিটি 0.1, তার মানে এই যে এটার মান হচ্ছে 0.1। আর এই বি মানে কি? 1 লিটার দ্রবণে। তাহলে এখানে মোল সংখ্যা কত হবে? n = 0.1 × 1, তার মানে হচ্ছে 0.1 মোল। ওকে, এটা তখনই এক সমান হয়, মানে আমরা যত মোলারিটি বলবো এটা মোল তত সংখ্যক হবে তখনই যখন আমরা এই আয়তনটা আমরা 1 লিটার নেব। সবসময় দ্রবণটা আমাদের সবসময় যখন 1 লিটার থাকবে। এখন কোনো কারণে যদি 1 লিটারের চাইতে কম বেশি হয়ে যায় তখন কি করব? তখন আমরা কিভাবে বল করবো যে এখানে কত মোল আছে? দেখো, আর সেমি মোলারটা এখানেই হবে। দেখো এই জায়গায় আমরা যদি এস কত 0.1 এর জায়গায় 0.5 দিব, তখন এখানে 0.5 মোল দ্রবণ দ্রবীভূত ছিল। আর যদি আমি বলি যে 1 লিটার না, তোমাকে বললো যে
মনে করো যে 50 মিলিলিটার, ঠিক আছে, বা 250 মিলিলিটার, অথবা তোমাকে বললো 500 মিলিলিটার। 500 মিলিলিটার, 500 মিলিলিটার মানে কি জানো? 0.1, আচ্ছা 0.5 লিটার, 5 লিটার। কারণ জানি কি 1 লিটার সমান কত মিলিলিটার? 1000 মিলিলিটার। তাহলে এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি কত চলে আসবে? 0.5 লিটার। ওকে, কখনো যদি আমাদের বলে যে এই 500 মিলিলিটার 250 মিলিলিটার, তখন এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে নেব। ভাগ করে যে লিটারটা আসবে এখানে আসছে আমাদের 0.5 লিটার। এই লিটার মানটা আমরা এটার ভিতরে বসাই দেব। তখন এটা মূল সংখ্যা কত আসবে? এটা মূল সংখ্যা, এন কি মূল না? মূল সংখ্যা। তাহলে দেখো এটা মোলারিটি কত বলেছিলাম আমরা? মোলারিটি বলছিলাম ধরো 0.1টা বলছিলাম, 0.1 বলছিলাম। আর এটার ইয়া কত? আয়তন কত? আয়তন কত পাইছি? 0.5 লিটার। ওকে, এখন এটা হিসাব করলে আমরা মোল সংখ্যা পেয়ে যাব, কত মোল পাইছি। আচ্ছা দেখো, এখন আমাদের বিভিন্ন মোলারিটির যে দ্রবণ প্রস্তুত করার ক্ষেত্রে তোমাদের একটা সূত্র দেওয়া আছে, বিরাট বড় সূত্র। দেখো, গ্রাম এককে দ্রব্যের ভর, দ্রব্যের মোলারিটি মিলিলিটার, এবং এককে দ্রবণের আয়তন, দ্রবণের আণবিক ভর ভাগ হচ্ছে 1000। বিরাট একটা সূত্র। এখানে কি কি বলা আছে? গ্রাম এককে দ্রব্যের ভর ডব্লিউ, দ্রবণের মোলারিটি এস, মিলিলিটার এককে দ্রবণের আয়তন, এবং দ্রবণের আণবিক ভরটার এগুলো দেওয়া আছে বিজিবি। তাহলে এত কিছু আমরা পড়বো না। আমরা শিখছিলাম কি? আমরা শিখছিলাম না n ইকুয়াল টু, দেখো n ইকুয়াল টু শিখছিলাম কি? SB। এটা তো শিখছিলাম, এটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে হয়ে যাবে। এখন দেখো n এর মান কত? n এর মান হচ্ছে W/m, মানে n সমান আমরা জানি না, W/m, এটা আমরা শিখছিলাম। n সমান W/m। এখন এটা যদি হয় তাহলে n এর পরিবর্তে আমরা W/m দিতে পারি। এই জায়গাটায় আমরা দেখো SB জায়গায় থাক। এবার আমাদের লাগবে কি? যে আমরা যে মনে করো 250 লিটার পানি আছে, 250 মিলিলিটার পানি আছে, বা 500 মিলিলিটার পানি আছে, যত মিলিলিটার পানি আছে এটার মধ্যে আমি কতটুকু দ্রব্য আর কি দিব, ঠিক আছে, কতটুকু সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম দেব, ওইটা বের করার জন্য এই সূত্রটা আসবে। তাহলে এটা যদি বের করতে চাই তাহলে কতটুকু দিতে হবে, যে ওজনটা, সেটা হচ্ছে ডব্লিউ। তাহলে এটাই তো আমাদের দরকার, কতটুকু দেব। এটা যদি দরকার হয় তাহলে এটা বাদে বাকিগুলো ওই পাশে পাঠাই। এটা ভাগাকার আছে, ওই পাশে যে কি হবে? গুণ আকারে হবে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু SBM, ডব্লিউ ইকুয়াল টু SBM। এখন এটাকে কি আমাদের নিচে 1000 দ্বারা ভাগ করতে হবে কিনা? না, ভাগ করতে হবে না। কেন হবে না? আমরা জানি যে এই আয়তনটা এটা সবসময় কিসে? লিটারে। এটা সবসময় আমরা লিটারে রাখবো। ওকে, এটা যদি সবসময় লিটারে থাকে তখন আমাদের আলাদা করে 1000 ভাগ দিতে হবে না। এখানে 1000টা ভাগ দেওয়া হয়েছে এজন্য, কারণ এই যে আয়তনটা আছে এই আয়তনটাকে লিটারে নেওয়ার জন্য। না, এটা লিটারে নাই। দেখো এটা লিটারে নাই, এটা দেওয়া আছে দেখো মিলিলিটার এককে। তো মিলিলিটার এককে যদি লিটার নিতে চাই 1000 দিয়ে অবশ্যই ভাগ করতে হবে। আর আমাদের এত কিছু নেওয়ার দরকার নেই। আমরা জানি সবসময় কি 1 লিটার দ্রবণে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, যেহেতু সঙ্গে আছে 1 লিটার দ্রবণে, আমরা সবসময় লিটার নিয়ে কাজ করব। ওকে, তাহলে আমাদের সূত্র চলে আসলো কি এখান থেকে? W/SBM। এই সূত্র যদি মনেও না থাকে, তুমি কোন সূত্র মনে থাকবে? এটা তো মনে থাকবে, N=SB, এটা তো মনে থাকবে। এটা থেকে আমরা আনতে পারবো N=W/M SB। এখান থেকে আমার লাগবে কি? ওজন কতটুকু দরকার, মানে ভর কতটুকু দরকার, SB, এটা গুণ হয়ে যাবে M বাস। আর B সবসময় লিটার নিয়ে রাখবো। আর মিলিলিটার বলুক বা 50 মিলিলিটার বলুক, সবসময় 1000 দিয়ে ভাগ করে মিলিলিটার নিয়ে দেবো, তখন এতটুকু ওজনের দ্রব্য লাগবে। তো আমাদের পার্ট 2 যেহেতু আছে, পার্ট 2 তে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে ওগুলো দেখবো, যে কত ধরনের ম্যাথ আসতে পারে, ওগুলো কতভাবে করা যায়, বোর্ড কোশ্চেন, ওগুলো পার্ট 2 তে দেখবো। আর এখন পার্ট 1 এ আমরা শুধু মানে আমাদের থিওরিগুলো একটু দেখতেছি কিভাবে করা যায় অঙ্কগুলো। এই জায়গায় কি বলা আছে দেখো, যে কোনো যৌগের 100 গ্রামের ভিতর আমরা কি বের করব? যৌগের মোলের
শতকরা সংযুক্তি বের করব। শতকরা সংযুক্তি, শতকরা বলতে কি বোঝায় আসলে? শতকরা মানে হচ্ছে যে 100 বা 100 এর ভিতর কত আছে বা পার্সেন্টেজটা। তাহলে কোন যোগের শতকরা সংযুক্তি বলতে বুঝবো যে কোন একটা যোগের যে অণুটা আছে ওটার ভিতরে ওই পরমাণুটা মোট কত পার্সেন্ট আছে ওটার ভিতরে। ঠিক আছে, মনে করো যে এই HClটা, এই যে HClটা এখানে আছে না, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর ভিতরে এই হাইড্রোজেনটা কত পার্সেন্ট আছে এটা আমার বের করতে হবে। এখন হাইড্রোজেনটা কত পার্সেন্ট আছে এটা যখন বের করব এটাকে বলা হবে এই হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। আবার আমরা বের করব যে ক্লোরিন, এই ক্লোরিনটা কত পার্সেন্ট আছে, এই ক্লোরিনের পার্সেন্টেজ যেটা বের হবে এটা হবে ক্লোরিনের শতকরা সংযুক্তি। তো শতকরা বের করা তো খুবই সহজ, আমরা ছোটবেলা থেকে শতকরা বের করে আসছি যে এটার যে ভর, এটা ভরকে মোট ভর দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, ভাগ করতে হবে 100 দ্বারা গুণ করতে হবে। এটা মোট ভর কত দেখো, HCl এর হাইড্রোজেন হচ্ছে 1 যোগ ক্লোরিন কত 35.5, তাহলে হচ্ছে 66.5 গ্রাম। এটা হচ্ছে মোট ভর। আমরা মনে করো এখানে এই হাইড্রোজেনটা বের করবো, তাই না? হাইড্রোজেনের ক্ষেত্রে বের করবো, তাহলে দেখো এখানে আছে 1 গ্রাম হচ্ছে হাইড্রোজেনের ভর, হাইড্রোজেনের ক্ষেত্রে এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, মোট ভর দ্বারা 36.5, মোট ভর দ্বারা ভাগ করব আর গুণ করব আমরা এই 100 দ্বারা, তখন এটা শতকরা সংযুক্তি বের হয়ে যাবে। ভাগ করলে কত হয়, এটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে 2.74% এরকম একটা মান চলে আসবে। তাহলে এই যে পার্সেন্টেজটা বের হলো, এই যে HCl এর ভিতর হাইড্রোজেন কত পার্সেন্ট আছে এটাই হবে ওর শতকরা সংযুক্তি। আবার দেখো এই যে 36.5 গ্রামের ভিতর HCl এর ভিতর ক্লোরিন আছে কত গ্রাম, কত গ্রাম ক্লোরিন আছে, ক্লোরিন আছে কত গ্রাম 35.5 গ্রাম। এই যে 36.5 গ্রামের ভিতরে এত গ্রাম কত পার্সেন্ট সেটা আমরা বের করব। তো ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, ক্লোরিনের ভর আছে কত 35.5 গ্রাম, এটাকে ভাগ করব কত মোট ভর দ্বারা 36.5 গ্রাম গুণ করব 100 দ্বারা, কত বের হবে 97.6%। এটা বের হবে না? এটা আরো সহজে বের করা যায়। দেখো মনে করো আমরা যদি একটা বের করে ফেলি, 100%-এর ভিতর হাইড্রোজেনটা আছে এত গ্রাম, তার মানে বাকিটা আছে 100 থেকে বিয়োগ করে দিই, এই 100 থেকে যদি আমরা বাকি এই 2.7 গ্রাম বাদ দিই তাহলে আমাদের এটা অটোমেটিক বের হয়ে যায় 0.6 এত পার্সেন্ট। ওকে, এখন দেখো সংজ্ঞাটা একটু দেখি। কোন যোগের 100 গ্রামের মধ্যে কোন মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুক্তি বলা হয়। বুঝছো, মানে 100 গ্রামটার ভিতরে যতটুকু থাকে। তো শতকরা সংযুক্তি বোঝা গেল। তো শতকরা সংযুক্তি যদি বের করতে বলে আমি আবার রিপিট করতেছি, খুব সহজে বের করবা। এই যে HCl যেটাই বলো এর ভিতরে এই হাইড্রোজেনের যদি শতকরা সংযুক্তি বের করতে বলে তাহলে এটা মোট যে হাইড্রোজেনের যে ভরটা, হাইড্রোজেনের ভরটাকে মোট ভর দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। শুধু এটার জন্য না, যত যোগ আছে সবার ক্ষেত্রেই হবে। শতকরা সংযুক্তি যখন বের করে ফেলছি, এখন আমরা বের করব শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত। দেখো তোমাকে বলা আছে যে কার্বনের শতকরা সংযুক্তি, দেখো আচ্ছা এটা দেখো কার্বন, হ্যাঁ এই কার্বনের শতকরা সংযুক্তি তোমাকে দেওয়া আছে 92% 31%, 92.31%, এবং হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে 7.69, এটা আবার বাংলিশ হয়ে গেছে 7.69%। ওকে, এটা কিসের, হাইড্রোজেনের, আর এটা হচ্ছে কার্বনের। এখন এই শতকরা সংযুক্তি থেকে কোন একটা যোগের স্থূল সংকেত বের করতে হবে। হ্যাঁ, স্থূল সংকেত হচ্ছে যে ওই যোগের ভিতরে কি কি পরমাণু আছে ওইটা এবং কয়টা করে পরমাণু আছে, ঠিক আছে, মানে কত আমাদের অনুপাতে কত করে আছে সেটা আমরা স্থূল সংকেত হিসেবে বের করতে পারি। আচ্ছা দেখো, তাহলে আমরা এটা থেকে বুঝতে পারবো যে যেহেতু কার্বন এবং হাইড্রোজেন আছে তার মানে অবশ্যই এখানে
কার্বন এবং হাইড্রোজেন এই দুইটার একটা মিলে একটা যৌগ তৈরি হবে। এবং এটা কত পার্সেন্ট আছে আমরা জানি না, কত পার্সেন্ট আছে এটা অনুপাত আকারে বের হবে। হ্যাঁ, কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত আকারে বের হবে। আচ্ছা দেখো, এই শতকরা সংযুক্তি যদি বের করতে পারো, তা থেকে তুমি কিভাবে স্থূল সংকেত বের করবে? প্রথমে কি করবা, এই যে কার্বনের যে শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করতে গেলে দেখো, কার্বনের যে শতকরা পরিমাণটা দেওয়া আছে না 92.31, এটাকে কার্বনের ভর দ্বারা ভাগ করতে হবে। কার্বনের ভর দ্বারা ভাগ করলে যেটা আসবে একটা মান আসবে। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে 7.69, এটাকে হাইড্রোজেনের ভর দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে একটা মান আসবে। মান আসলে এদের ভিতর সবচেয়ে ছোটকে, এটা তো দুটোই সমান, সবচেয়ে ছোট, এটার ভিতর সবচেয়ে ছোট যে মানটা আসবে, ঠিক আছে, এদের ভিতর সবচেয়ে ছোট যে মানটা আসবে এই মানটা দিয়ে দুইটাকে ভাগ করতে হবে। হ্যাঁ, সবচেয়ে ছোট যে মানটা আসবে। এখন দেখো এটার ভিতর দুইটাই কিন্তু একই রকম, এখন সবচেয়ে ছোট বলতে একটা নিলেই হবে, নিলেই হবে। তখন এই যে মান দুইটা বের হলো না, সবচেয়ে ছোট মান আমি ধরে নিলাম একটা, এই 7.69, এটা হচ্ছে সবচেয়ে ছোট মান। এই মানটা দিয়ে ওকেও ভাগ করতে হবে, ওকেও ভাগ করতে হবে। হ্যাঁ, দুজনকে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা কার্বনের ক্ষেত্রে বের করি। কার্বনের ক্ষেত্রে যে মানটা বের হয়েছিল এটাকে এটা দিয়ে ভাগ করি, আবার হাইড্রোজেনের ক্ষেত্রে যে মানটা বের হয়েছিল এটাকেও এটা দিয়ে ভাগ করি। ভাগ করলে দেখো যেহেতু একই জিনিস দিয়ে ভাগ করতেছি, দুইটা তো এক এক আসবে। তার মানে এই যৌগটি স্থূল সংকেত হবে যে এই দেখো সি আছে একটা আর হাইড্রোজেন আছে কয়টা, একটা। তার মানে হচ্ছে এটা হচ্ছে সি আর এইচ লিখতে পারি। দুই পাশ থেকে যদি অনুপাত করি, অনুপাত আকারে রাখি, তখন হচ্ছে আমাদের এই বিষয়টা হয় যে এই দুই পাশ থেকে আমাদের এক এক, যেহেতু এক এক আমরা ক্যান্সেল করে দিতে পারি, এখানে করা আছে যে এই একটা আর এই একটা, অথবা একটা আমরা গুণ করলে তো এটাই হয়, এক দ্বারা যখন কার্বনকে গুণ করব ওয়ানই তো হবে, ওয়ান দ্বারা যখন আমরা হাইড্রোজেনকে গুণ করবো ওয়ানই তো আসবে, তাই না? তাহলে এর স্থূল সংকেত হবে মাত্র সিএস। আচ্ছা, আমি একবার সামারি করি। যদি শতকরা সংযুক্তি দেওয়া থাকে তা থেকে কিভাবে স্থূল সংকেত বের করবা? দেখো, কার্বনের শতকরা সংযুক্তি আর হচ্ছে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে। তাহলে শতকরা সংযুক্তি যেটা দেওয়া থাকবে ওইটাকে ওর ভর দ্বারা ভাগ করতে হবে, পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এবং কার্বনের পারমাণবিক ভর কত 12, এই জন্য কার্বনের শতকরা সংযুক্তিকে 12 দ্বারা ভাগ করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এই জন্য 1কে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে মানটা আসবে এখান থেকে সর্বাপেক্ষা ছোট যেটা আসবে সেটা দ্বারা এই দুইটাকে ভাগ করতে হবে। দুইটাকে ভাগ করলে যে একটা মান আসবে এটা দ্বারা এদের গুণ করে দিতে হবে, 1 দ্বারা এটাকে গুণ, 1 দ্বারা এটাকে গুণ, তখন যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এরকম একটা ফর্ম, মানে হচ্ছে সিএইচ। এটা হবে ওর স্থূল সংকেত। এবার আমরা দেখব স্থূল সংকেত থেকে কিভাবে আণবিক সংকেত বের করা যায়। ঠিক আছে, এখন দেখো এই জায়গাটায় তোমাকে বলা আছে যে আণবিক সংকেত হচ্ছে 7.8। এই 7.8 হচ্ছে একটা যৌগের আণবিক সংকেত, কি আণবিক ভর। এখন এই থেকে তোমাকে বের করে ফেলতে হবে যে আসলে ওর কত, আণবিক সংকেত কত। ওকে, আচ্ছা এখন দেখো যৌগ কোনটা ছিল, যৌগের স্থূল সংকেত কোনটা ছিল, সিএইচ ছিল না স্থূল সংকেতটা? হ্যাঁ, আচ্ছা এখন আচ্ছা এটা একটু বিষয় আলাদা। দেখো আণবিক যে সংকেতটা আছে না, একটা সূত্র মনে রাখো, আণবিক সংকেত গুণ স্থূল সংকেত ইনটু এন। এন আণবিক সংকেত ইজ ইকুয়াল টু স্থূল সংকেত ইনটু এন। এন মানে হচ্ছে কয়টা পরমাণু থাকতে পারে, মানে এখানে এন দ্বারা গুণটা হবে, এখানে যে সংখ্যাটা থাকে না ওইটা হচ্ছে এন। আচ্ছা, তাহলে এই থেকে আমরা লিখতে পারি এন ইজ ইকুয়াল টু, এটার সাথে গুণাকার আছে না, তখন আমরা আণবিক সংকেতটাকে যদি স্থূল সংকেত দ্বারা ভাগ করি, আণবিক ভর বা স্থূল সংকেতের ভর,
এই দুইটা ভর দ্বারা যখন ভাগ করব তখন আমাদের এই n এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন দেখো আমাদের স্থূল সংকেত কত ছিল? CH ছিল, তাই না? CH ছিল আমাদের স্থূল সংকেত। এখন এই স্থূল সংকেতের ভর কত? স্থূল সংকেতের ভর, কার্বনের ভর হচ্ছে 12 যোগ হাইড্রোজেনের ভর হচ্ছে 1 সমান হচ্ছে 13। এখন দেখো এই 13 আমরা স্থূল সংকেতের ভর পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা এই 13 এখানে বসা দিই। এবার আণবিক ভর কত এখানে দেওয়া আছে? 78। এটা আণবিক ভর দেওয়া আছে। তাহলে এটা দিয়ে যখন ভাগ করব, ভাগফল কত আসবে? 78 কে 13 দ্বারা ভাগ করলে 6 আসে। আর এইটাই হবে আমাদের আণবিক সংকেত বের করার ক্ষেত্রে যে স্থূল সংকেতটা যেটা ছিল তার সাথে n এর যে মানটা, সেই মানটা গুণ করে দিব। এখন দেখো যে n এর মান কত বের হয়েছে? 6। আর আমাদের স্থূল সংকেত কত ছিল? স্থূল সংকেত ছিল CH, এটা ছিল না? এখন CH এর এটার সাথে আমরা গুণ করে দিব কত? n মানে হচ্ছে 6। ওকে, তার মানে হচ্ছে দেখো 6টা কার্বন 6টা হাইড্রোজেন, 6টা কার্বন 6টা হাইড্রোজেন। তাহলে এটা আমরা আণবিক সংকেত বের করে ফেললাম। ওকে, এই যে দেখো C6H6। তাহলে যৌগটি আণবিক সংকেত বের হয়ে গেল। তোমাকে যদি বলা হয় যে আণবিক ভর দেওয়া আছে এবং স্থূল সংকেত দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে আর একটা দেওয়া আছে স্থূল সংকেত CH, এই দুইটা তথ্য তোমাকে দেওয়া আছে। এই দুইটা তথ্য দিয়ে তোমাকে আণবিক সংকেত বের করতে হবে। কি কি? স্থূল সংকেত, আণবিক ভর বের করতে হবে। কি? আণবিক সংকেত। সেক্ষেত্রে আমরা কি করব? যে একটা সূত্র আছে দেখলাম যে আণবিক সংকেত বের করতে গেলে স্থূল সংকেত সমান ইনটু n। তখন আমরা n এর মানটা আগে বের করা দরকার। n এর মান যদি বের করতে পারি তখন এটার সাথে n গুণ করে দিলে আমাদের আণবিক ভর সংকেত বের হয়ে যাবে। তো n এর মান বের করতে গেলে এই যে আণবিক সংকেত, যেটা সংকেতের যে ভরটা আছে, আণবিক সংকেতের যে ভর, এটাকে স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে n এর মান বের হবে। সেই n এর মানটা আমরা যদি এটাকে গুণ করে দিই তবে আমাদের আণবিক সংকেত বের হয়ে যাবে। এগুলো নিয়ে পার্ট 2 তে আরো বিস্তারিত অঙ্ক করাবো। আচ্ছা দেখো, এটা তো বললাম মাত্র। আচ্ছা, আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। আবার উল্টা কাজ ছেড়ে দিচ্ছে তোমাকে। তখন কি হবে? উল্টা কাজটা দিয়ে দিছে। তখন আমরা অনুপাত করব, কারণ স্থূল সংকেতটা কি আকারে থাকে? অনুপাত আকারে থাকে না? এখন দেখো, কোন যৌগের আণবিক সংকেত থেকে যদি স্থূল সংকেত নির্ণয় করা যায়, কিভাবে নির্ণয় করা যায়? মনে করো ধরো গ্লুকোজের সংকেত কি? C6H12O6। এই যে C6H12O6, এর স্থূল সংকেতটা আমরা বের করব। এখন এর ভিতর যেই পরমাণুগুলো আছে, কয়টা করে আছে? 6 আছে, কার্বন আছে 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। এদেরকে আমরা অনুপাত করব। যেমন CHO, এদের অনুপাত করলে কত আসবে? 6:12:6। ওকে, এখন আমরা সবগুলোকে কি করতে পারি? সবগুলোকে 6 দ্বারা ভাগ করতে পারি। 1:2:1, মানে এটা আসে, এটা আসে। এখন এটা দিয়ে আমরা যখন এদেরকে গুণ করে দিব, মানে যার যার যেটা ছিল স্থূল সংকেতের ক্ষেত্রে, কার্বনের কত পেলাম এখানে? এই 1 হচ্ছে কত? কার্বনের না? তার মানে কার্বন একটা। H কি? হাইড্রোজেন ছিল না? এই 2টা, তাহলে হাইড্রোজেন 2টা। আর এই 1, এটা কি অক্সিজেন ছিল না? তাহলে অক্সিজেন একটা। তাহলে এটা স্থূল সংকেত এটা হবে CH2O, CH2O। তাহলে আমরা স্থূল সংকেত বের করে ফেললাম CH2O। আচ্ছা, যদি এটা থেকে আণবিক সংকেত বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আণবিক সংকেত বের করতে গেলে ওই যে আগে যেটা করে আসলাম, এই যে CH2O, এটার সাথে আমাদের n গুণ করে দিতে হবে। n গুণ করে দিতে হবে। আর n কত? n কিন্তু এই যে 6, যেটাতে আমরা ভাগ করছিলাম 6। তাহলে দেখো, আমরা যদি
H12O, এখানে 6 দ্বারা গুণ করে দিই, তখন দেখো C6 আবার চলে আসে, C6 H12O6, আবার কিন্তু এটা পুনরুদ্ধার হয়ে যায়। ওকে, আবার কখনো কখনো স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হয়ে থাকে, মানে দুটা একই রকম হয়ে যায় যদি অনুপাত করি। যেমন পানির আণবিক সংকেত কত H2O, এর স্থূল সংকেতও H2O। আবার আরেকটা দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত এবং এর স্থূল সংকেত একই হবে, কারণ যদি অনুপাত করে আমরা একই পাবো। তো এগুলো নিয়ে আমরা পার্ট 2 তে বিস্তারিত ব্যাকটেট করব। এখন শুধু দেখে রাখো কিভাবে বের করতে হয়। এবার আমরা যেই দ্বিতীয় যে অংশটা রয়েছে তোমাদের বইতে, একটা ছিল যে মৌলের গণনা, আণবিক সংকেত, স্থূল সংকেত, এইসব জিনিসপত্র ছিল, এবং শেষের দিকে যে দ্বিতীয় পার্টটা আছে তোমাদের এটার ভিতরে, তো ওখানে আমাদের রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ এগুলো নিয়ে একটু লেখা আছে। লিমিটিং বিক্রিয়া, যে বিক্রিয়া টিক্রিয়া করতেছে আসলে কোনটার সাথে কোনটা বিক্রিয়া হচ্ছে, কয়টা পরমাণুর সাথে কয়টা পরমাণু যুক্ত হচ্ছে, এসব নিয়ে আর কি। তো তোমাদের অধ্যায়ের নাম তো ছিল কত, কি ছিল? মৌলের গণনা এবং রাসায়নিক, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। দেখো তাহলে এই দ্বিতীয় যে টাইটেলটা আছে ওইটা হচ্ছে এতটুকুর, বুঝছো? আমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি। এই বিক্রিয়া দেখো যে H2 দেওয়া আছে, H2 দেওয়া আছে এবং O2 দেওয়া আছে। তাহলে হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে? পানি তৈরি হচ্ছে, H2। তাহলে এই বিক্রিয়ায় কয়টা হাইড্রোজেন এবং কয়টা অক্সিজেন যুক্ত হবে একটার সাথে, সেটাই আমাদের দেখতে হবে। আবার দেখো এই যে ম্যাগনেসিয়ামের সাথে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুটা বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে তৈরি হলো কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং আমাদের এখানে হাইড্রোজেন গ্যাস। এই যে বিক্রিয়াগুলো হচ্ছে এটা আসলে কিভাবে হচ্ছে সেটা আমাদের দেখতে হয়, এবং যে বিক্রিয়াগুলো হচ্ছে এগুলো আমরা কিভাবে করব আসলে বিক্রিয়াটা। আমরা তো বিক্রিয়া ভাবে লিখলাম, আসলে আমাদের বিক্রিয়া তো এভাবে হচ্ছে না। বিক্রিয়া তো আমরা একটা কি করি, একটা বোতলের ভিতর এগুলো ঢেলে দিচ্ছি কনিক্যাল ফ্লাক্সের ভিতরে, তখন ওখানে বিক্রিয়া হচ্ছে, আর ওইটারই আমরা এইভাবে সংকেত আকারে লিখতেছি। তো এটা লেখার কিছু নিয়ম টিকরণ আছে। মনে করো যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করতেছে, তাহলে যেগুলো বিক্রিয়া করতেছে এগুলো হচ্ছে বিক্রিয়ক, তাহলে এগুলো হচ্ছে বিক্রিয়ক। আর বিক্রিয়া করে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে উৎপাদ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে বিক্রিয়ক, একটা হচ্ছে উৎপাদ। তো বিক্রিয়কের ভিতর কি কি থাকে যেগুলো দিবা তোমরা, হাইড্রোজেন এবং অক্সিজেন। এবং কয়টা করে বিক্রিয়া করতে হয়, যে যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে কি করতে হয়, এই বিক্রিয়কের ভিতরে যোগ চিহ্ন দিতে হয়। এবং বিক্রিয়া করে আমরা সমীকরণে কি করি, সমান সমান চিহ্ন দেই, 2 + 3 x + y = আমরা 5 বা 6 এভাবে দিই, একটা সমীকরণ করি। তাহলে আমরা এখানে সমান সমান দিতে পারি, আমরা কিন্তু এভাবে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমরা ওটার কাজ করি সমীকরণটা। তো এটাও কিন্তু একটা সমীকরণ। হ্যাঁ, তো এখানে আমাদের যে উৎপাদটা তৈরি হবে ওইটা আমরা এখানে দিয়ে দিব। এরপর দেখো আরো কিছু কাজ আছে, এগুলো তো করবো, বিক্রিয়া এবং উৎপাদ। এবং এখানে কোনটা কোন টাইপের সেটা আমাদের দিতে হবে। দেখো এই হাইড্রোজেন এটা কি গ্যাস না, তাহলে গ্যাস চিহ্ন দিতে হবে, জি, গ্যাসের জি। অক্সিজেন এটাও গ্যাস। উৎপন্ন হলো কি, উৎপন্ন এখানে জলীয় বাষ্প হতে পারে, পানিও হতে পারে। এখন তুমি যদি এখানে কিছু না লেখো তাহলে একটু কনফিউজ থাকবে, এটা আসলে কি হবে, জলীয় বাষ্প না পানি, তুমি জানতেছো না। আমরা যদি এখানে লিকুইড সাইনটা দিয়ে দিই, তার মানে তুমি বুঝতে পারছো হাইড্রোজেন অক্সিজেন মিলে এখানে পানি তৈরি হলো, হ্যাঁ লিকুইড তৈরি হচ্ছে। আবার কঠিনও হতে পারে, যেমন ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তো ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক্ষেত্রে দেখো ম্যাগনেসিয়ামটা কি হয়, ম্যাগনেসিয়ামটা সলিড, এটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা থাকে, এটা লিকুইড আকারে থাকে, আবার গ্যাসও থাকে। তাহলে লিকুইডটা আমরা ধরলাম। দেখো ম্যাগনেসিয়াম সলিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিড, বিক্রিয়া করে কি তৈরি হলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হলো। এটা অবশ্যই একটা সলিড হবে,
আমরা সলিড চিহ্ন দিতে হবে এটাকে এস। আর এখানে দেখো H2 তৈরি হলো, এটা আছে গ্যাসিয়াস ফর্মে আছে, তার মানে জি দিতে হবে। তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে রাসায়নিক যে বিক্রিয়াগুলো লিখবো সেখানে আমাদের এই যে বিক্রিয়ক এবং উৎপাদ লেখার সময় অবশ্যই বিক্রিয়কগুলো যে একাধিক থাকে তার ভিতরে আমাদের যোগ চিহ্ন দিতে হয়, এবং উৎপাদ লেখার ক্ষেত্রে আমরা একটা অ্যারো দিয়ে যে উৎপাদটা হয় সেটা লিখতে হয়, এবং এগুলো যে যে ফর্মে আছে সেই ফর্মগুলো আমাদের দিয়ে দিতে হয়। আমাদের আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে সমতা করতে হয়। অনেক সময় বিক্রিয়াগুলো সমতা করে দেওয়া থাকে না, তখন আমাদের সমতা করতে হয়, সেটা আমরা পরের স্লাইডে দেখব। দেখো রাসায়নিক সমীকরণের সমতাকরণ। সমতা কিভাবে করবা, যে সমতা হচ্ছে এটা যে এখানে যে কটা পরমাণু আছে না, এই যোগটা যে কটা পরমাণু আছে মানে এই পাশে উৎপাদগুলোতে মানে বিক্রিয়কগুলোতে যতগুলো মৌল থাকবে উৎপাদে ঠিক ততগুলো মৌল থাকবে। আচ্ছা, এই সমান সমান আনতে হবে, বুঝছো? এখানে সমান সমান আনতে হবে। সমান সমান মানে কি দুই পাশে সমান। ওকে, একটু চিন্তা করো যে এখানে সোডিয়াম কার্বনেট এবং HCl এই সম্পূর্ণ বিক্রিয়া করে এ পাশে চলে আসছে। তাহলে এই পাশে যে সোডিয়াম কার্বনেটগুলো ছিল এবং HCl ছিল এই সম্পূর্ণটা এ পাশে চলে আসছে। তাহলে এখানে যে কটা হাইড্রোজেন ছিল, ক্লোরিন ছিল, ওই পাশে ওই কটা থাকবে, বুঝছো? হ্যাঁ, সমান করতে হবে। মানে এ পাশে যে কটা হাইড্রোজেন থাকবে ওই পাশে ওই কটা হাইড্রোজেন থাকতে হবে, এ পাশে যে কটা সোডিয়াম ওই পাশে ওই কটা সোডিয়াম থাকতে হবে। এখন একটু খেয়াল করি যে আসলে কোন পাশে বেশি বা কম আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই জায়গাটায় আমরা একটা কালার নেই, দেখো এই জায়গাটায় হাইড্রোজেন আছে একটা না, আর এ পাশে দেখতে পাচ্ছি হাইড্রোজেন কয়টা, দুইটা। তাহলে সমান কিন্তু নাই। আবার একটু খেয়াল করি, অক্সিজেন এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে একটা তিনটা মোট কয়টা, তিনটা ঠিকঠাক আছে, এটা নিয়ে আমার চিন্তা নেই অক্সিজেন নিয়ে। ক্লোরিন এখানে একটা, এখানেও একটা, এটা নিয়ে চিন্তা নাই। তাহলে সমস্যা হচ্ছে আমাদের সোডিয়াম এখানে একটা, এখানে একটা, তো ঝামেলা হচ্ছে হাইড্রোজেন নিয়ে। তো আমরা সবসময় এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে হাইড্রোজেন এবং অক্সিজেনের যদি সমতা করে ফেলি না, অটো সমতা হয়ে যায়। তো অক্সিজেন যেহেতু সমতা আছে, এখানে তিনটা ওখানে তিনটা আছে। এবার হাইড্রোজেন নিয়ে চিন্তা, যেহেতু হাইড্রোজেন এখানে দুইটা আছে, এখানে দুইটা হাইড্রোজেন আনতে হলে আমাদের কি করতে হবে, সামনে একটা 2 গুণ করে দিতে হবে, রাইট? তাহলে আমরা যখন 2 দিয়ে গুণ করে দিলাম, হাইড্রোজেন হয়ে গেল দুইটা, এখানেও দুইটা, কিন্তু ঝামেলা হয়েছে ক্লোরিন দুইটা হয়ে গেছে আবার। তখন কি করতে হবে, এখানে আবার ক্লোরিন দুইটা বানানোর জন্য এখানে একটা 2 গুণ করতে হবে। এখানে আবার তখন যে সোডিয়াম দুইটা, এই যে সোডিয়াম তো আসলে দুটোই আছে। ও হ্যাঁ, দুটোই আছে। তা হাইড্রোজেন এবং অক্সিজেনের সমতা করলে আমাদের অটো সমতা হয়ে যায়। তাহলে এবার আমাদের বিক্রিয়াটা একদম সমতায় আছে, বুঝা গেছে? হ্যাঁ, এবার আমরা ম্যাগনেসিয়ামের বিষয়টা চিন্তা করব। দেখো ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তৈরি হলো কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং H2। একটু দেখো এখানে H কয়টা, দুইটা, এখানে H ছিল একটা। আমরা Hটার সমতা করি আগে, এখানে দুইটা, এখানে একটা, তার মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কত হলো, দুইটা HCl, দুইটা হাইড্রোজেন তো হলো, ওখানে দুইটা হাইড্রোজেন হলো, ক্লোরিন দুইটা হলো, দেখো ক্লোরিন এখানে অটো দুইটা আছে, ম্যাগনেসিয়াম তো একটা, এখানেও একটা হয়ে গেল। তো লাস্টের যেটা সমতাকরণে এখানে কি আছে, অ্যালুমিনিয়াম দুইটা, অক্সিজেন দুইটা। হ্যাঁ, আমরা হাইড্রোজেন নিয়ে একটু চিন্তা করি প্রথমে। হাইড্রোজেন এখানে দুইটা, এখানে একটা, তার মানে আমাদের হাইড্রোজেন দুইটা করতে হবে, এখানে দিলাম 2, ক্লোরিন দুইটা হয়ে গেল, তাই না? আরেকটু চিন্তা করো, ক্লোরিন এখানে কয়টা হয়ে গেল, 3টা, অলরেডি 3টা আছে, ক্লোরিন অলরেডি 3টা আছে, এটা তো মাথায় রাখতে হবে। আবার দেখো এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে, 2টা, এখানে অ্যালুমিনিয়াম কয়টা, একটা। সমস্যা কোথায়, ক্লোরিন নিয়ে। ক্লোরিন এখানে লাগতো কয়টা, 3টা, আর এখানে আছে 3টা, অ্যালুমিনিয়াম আছে এখানে একটা, এখানে আছে অ্যালুমিনিয়াম 2টা। ওকে, আমরা একটা কাজ করি, এই 2 দিয়ে এখানে গুণ করি। দেখো অ্যালুমিনিয়াম 2টা হলো, এখানে 2টা হলো, ক্লোরিন কয়টা হয়ে গেল, 6টা। গুণ করলে হবে কত, 6টা ক্লোরিন। এখানে 6টা ক্লোরিন বানাতে হবে। 6টা ক্লোরিন হাইড্রোজেন দিয়ে বেশি হবে।
বেশি হলে ব্যবস্থা করতেছি। 6টা ক্লোরিন হলো। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের কটা করতে হবে? 3 দিতে হবে। এবার দেখো ঠিকঠাক মতো হয়েছে কিনা। 3 দুগুণে 6। হ্যাঁ ঠিক আছে, অক্সিজেনও 3টা। অক্সিজেন কয়টা? 3টা হলো। অক্সিজেন 3টা, হাইড্রোজেন 6টা, ক্লোরিন তাও 6টা, 2 দুগুণে 6, 3 দুগুণে 6। এবার ঠিকঠাক আছে। এটা সব ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা উপরে গুলো মুছে দিই। তাহলে এই সমতা করার পর আমরা দেখতে পাবো যে এখানে এক অণু যে ইয়াটা ছিল অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এটার সাথে 6 অণু HCl বিক্রিয়া করতেছে। সমতাকরণটা কেন দরকার? কারণ আমরা যখন বিক্রিয়া করব তখন আমরা কিভাবে বুঝবো আসলে কত অণু অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের সাথে কত অণু HCl দেব? আমরা তো আন্দাজে দিয়ে দিতে পারি না, আমাদের একটা মাপদূপ আছে। তো কোনটা বেশি দরকার, কোনটা কম দরকার বিক্রিয়াতে, তো এইটার মধ্যে আমরা দেখবো যে এখানে আমরা দেখতেছি 1 মোল বা এক অণু সোডিয়াম এটা দরকার, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড দরকার, এখানে 6 অণু HCl দরকার, হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার। তার মানে আমরা এই অনুপাতে দিব। আমরা যদি এতটুকু দেই, এখানে যদি 1 মোল অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড দেই, এখন অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড দেই, এখানে দিতে হবে 6 মোল, ওই হিসাব করে দিতে হবে। মানে 6 গুণ HCl দিতে হবে বিক্রিয়ার ভিতরে, তখনই এই বিক্রিয়াটা সুন্দর মতো হবে। আর আমরা যদি কম দিয়ে দিই তখন কি হবে? মনে করো এরকম একটা হলো যে অ্যালুমিনিয়াম 1 মোল বা 1 অণু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের এখানে লাগে কয়টা? 6টা। আমরা দিলাম 6টা না, আমরা দিলাম 3টা HCl দিলাম। তখন কি হবে? বিক্রিয়া করার সময় এই HClটা শেষ হয়ে যাবে আর এটা থেকে যাবে। ঠিক আছে, যে পাত্রে আমাদের এখানে আমাদের থেকে যাবে কোনটা? অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড। আর শেষ হয়ে যাচ্ছে কোনটা? HClটা। পুরোপুরি কি উৎপাদ হলো? এখানে এসে উৎপাদগুলো পুরোপুরি আসলো না, মানে এখানে অর্ধেক উৎপন্ন হবে আর কি। তাহলে আমাদের ঘাটতি কোনটা? HCl। তো এই HClটা যখন ঘাটতি হচ্ছে না, কত ঘাটতি? 3টা এরকম ঘাটতি, তাহলে আরো 3টা দিলে বিক্রিয়াটা সম্পূর্ণ হইতো। এখানে যদি আরো 3টা HCl দিল তাহলে এটা সম্পূর্ণ এখানে উৎপাদে পরিণত হয়ে যেত, মানে এই পাশেরটা সম্পূর্ণ এই পাশে চলে আসতো। তো এইটাই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়াতে আমরা দেখব যে আসলে কি হয়। সমতাকরণটা আমাদের জন্য দরকার। তো সমতাকরণ তো এখানে বুঝলাম। আমরা পরবর্তীতে লিমিটিং বিক্রিয়াটা একটু দেখব। আচ্ছা, সমীকরণ। আচ্ছা, এটা একটু আমরা লিমিটিং বিক্রিয়াটা একটু আগে দেখে আসি। যে লিমিটিং বিক্রিয়ক, একটু আগে আমরা সমতাকরণ দেখলাম না, এখন সমতাকরণ দেখতেছি যে আমাদের কোনোটা বেশি লাগতেছে, কোনোটা কম লাগতেছে। আমরা যদি সমান সমান দিই বিক্রিয়াটা ঠিকঠাক হবে, মানে যার যতটুকু লাগে তাকে যদি ততটুকু দিই বিক্রিয়াটা ফুলফিল হবে। আর যদি কোনো একটা বিক্রিয়ক কম দেয়, 2টা বিক্রিয়ক থাকে, তো 2টা বা 3টা বিক্রিয়ক থাকে, কোনো একটা বিক্রিয়ক যদি কম দেয় ওইটা দ্রুত শেষ হয়ে যাবে। আর যে বিক্রিয়কটা দ্রুত শেষ হয়ে যায় ওইটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। আর ওই বিক্রিয়াটাকে বলা হয় কি? লিমিটিং বিক্রিয়া। দেখো, রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। আচ্ছা, এখন দেখো এখানে একটা যৌগ দেওয়া আছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম দেওয়া আছে কটা? এই বিক্রিয়া ম্যাগনেসিয়াম 2টা বিক্রিয়া করে। এই বিক্রিয়া 2টা ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কয়টা অক্সিজেনের সাথে? একটা অক্সিজেনের সাথে, অক্সিজেন বা দুইটা ক্ষেত্রে ধরো 2টা অক্সিজেনের সাথে 2টা ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে। 2টা অক্সিজেনের সাথে 2টা ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে। এখন আমরা যদি কোনো কারণে এখানে 4টা ম্যাগনেসিয়াম দিতাম, 4টা ম্যাগনেসিয়াম দিতাম আর অক্সিজেন দিতাম আমরা 2টাই, তখন এই বিক্রিয়ায় এখানে আমাদের তো এটা উৎপন্ন হইতো, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হইতো সাধারণত। এখন এই যে বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কে হবে? ম্যাগনেসিয়াম না অক্সিজেন? অবশ্যই অক্সিজেন, কারণ অক্সিজেন আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে ওই আমরা জানি যে যতটুকু ম্যাগনেসিয়াম দরকার ততটুকু অক্সিজেন দরকার। ঠিক আছে, তার মানে এই 2টা অক্সিজেন পরমাণু 2টা ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করবে, বাকি 2টা আমাদের এখানে থেকে যাবে, রিজার্ভ থেকে যাবে, আর এটা আগে শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? আসলে কি হয়, আমরা তো বিক্রিয়াটা গনে গনে করতে পারি না। আমরা কি করি? বোতলে ঢেলে দেই, যার যতটুকু লাগে নেই, বা একটু মেপে নেই যে 1 মোল
এক মোল কত মোলের সাথে বিক্রিয়া করে, তখন আমরা হিসাব করি আয়তন কতটুকু লাগে, অতটুকু আমরা ঢেলে দিই, তারপর দেখা যায় আমাদের কম বেশি হয়ে যায়। এখন এটা যদি আমরা কম দিই, মনে করো যে আমাদের লাগবে অক্সিজেন বেশি, এখানে 4 মোল, এখানে লাগতো কত, তাহলে আমাদের আরো 2টা লাগতো না, এখানে আরো 2টা অক্সিজেন দরকার ছিল, মানে আরো 2টা অক্সিজেন দরকার ছিল। আমরা যদি এখানে অক্সিজেন কম দিয়ে দিলাম, তখন এটা বিক্রিয়াটা অর্ধেক পথে শেষ হয়ে যাবে, মানে অক্সিজেনটা শেষ হয়ে যাবে, বিক্রিয়াটা পুরোপুরি সম্পূর্ণ হবে না। সম্পূর্ণ হতে গেলে আমাদের সমান সমান দিতে হবে আর কি, যার যতটুকু লাগে। তাহলে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে ধারণা ক্লিয়ার, যে আসলে কোনটা লিমিটিং বিক্রিয়ক হয়। লিমিটিং বিক্রিয়ক, হ্যাঁ, বিক্রিয়াকালে যেটা আগে শেষ হয়ে যায়, যেটা বিক্রিয়ার সময় যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যাবে, ওইটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, আমাদের এখানে একটা স্লাইড ছিল যে মৌল ও রাসায়নিক সমীকরণ। এই জায়গাটা আমরা কি করতে পারি, দেখো, রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয়, তাকে বলা হয় স্টয়কিওমেট্রি। এটা থেকে আমরা হিসাব করতে পারি যে কত মোল ম্যাগনেসিয়াম দরকার, কত মোল অক্সিজেন দরকার, এবং কত মোল এত উৎপাদ দরকার, মানে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ আমরা বের করতে পারি। যে আমরা এতটুকু যদি দেই, মনে করো এখানে এই মানে এতটুকু ম্যাগনেসিয়াম দিলাম, এতটুকু অক্সিজেন দিলাম, কতটুকু উৎপাদ তৈরি হবে সেটা যদি আমরা এই বিক্রিয়ার মাধ্যমে বের করতে পারি, ঠিক আছে। এই যে বিক্রিয়ার মাধ্যমে যে পরিমাণটা করি, এটাই বলা হয় স্টয়কিওমেট্রি। আর রসায়নের সমীকরণ থেকে মোলের হিসাব সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা হয়, ওটাকে বলা হয় ওই বিক্রিয়া স্টয়কিওমেট্রি। এখন দেখো, এই যে একটা বিক্রিয়া আছে না, এখন এই বিক্রিয়ায় উৎপাদ কত মোল, মানে উৎপাদকের ক্ষেত্রে, উৎপাদক তো এটা, বিক্রিয়কের ক্ষেত্রে কত মোল বিক্রিয়ক লাগবে, এখান থেকে আমরা দেখতে বুঝতে পারছি যে বিক্রিয়াটা করলাম আমরা যখন ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়া ঘটাবো বাস্তবে যখন ঘটাবো, এখন আমরা কতটুকু দিব সেটা আমরা হিসাব করতে হবে। তখন তুমি যখন ল্যাবরেটরিতে যাবা, তুমি তো আর এইভাবে বিক্রিয়া নিয়ে যাবা না, তুমি তো এগুলো নিয়ে কাজ করতে হবে, অরিজিনাল ম্যাগনেসিয়াম হাতে নিতে হবে, অক্সিজেন নিয়ে বিক্রিয়াগুলো করাতে হবে। ওখানে গিয়ে তুমি কতটুকু ম্যাগনেসিয়াম দিবা, কতটুকু অক্সিজেন দিবা, এই বিক্রিয়া করে এখান থেকে হিসাব নোট করবা খাতায়। যেমন কত মোল ম্যাগনেসিয়াম লাগতে পারে, এখানে লাগবে 2 মোল, এখানে লাগবে 2 মোল ম্যাগনেসিয়াম লাগতেছে, আর অক্সিজেন লাগতেছে কত, 1 মোল, 1 মোল অণু, অক্সিজেন অণু। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো যে 2 মোল অক্সিজেন পরমাণু, এটাও বলতে পারো, ঠিক আছে। আবার দেখো অণু পরমাণুর ক্ষেত্রে, দেখো এখানে কতগুলো অণু আছে, এখানে 2টি অণু আছে, 2টি পরমাণু আছে। যদি অণুর কথা চিন্তা করো, এখানে পরমাণুর কথা চিন্তা করো, 2টি পরমাণু আছে, ম্যাগনেসিয়াম তো ধাতু, ওরা ধাতু বন্ধযুক্ত থাকে। দেখো তাহলে এখানে 2টি পরমাণু আছে, এটা থেকে আমরা দেখতে পেলাম 2টি পরমাণু আছে। এখানে কয়টা, একটি অণু আছে, একটি অণু বা 2টি পরমাণু, এটা আছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে ভর কত, এটা ভর কত, ম্যাগনেসিয়ামের ভর কত, এটা তো আমাদের দরকার। ম্যাগনেসিয়াম হচ্ছে 24 দুগুণে কত হয়, 48। তাহলে এই যে ম্যাগনেসিয়াম লাগতেছে কত, এখানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম লাগতেছে, 48 গ্রাম। আর অক্সিজেন লাগতেছে কত গ্রাম, অক্সিজেন 16 দুগুণে 32 গ্রাম অক্সিজেন লাগতেছে। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা যে ডাটাগুলো লিখতেছি, এটাকে বলা হয় বিক্রিয়ার স্টয়কিওমেট্রি, মানে এই বিক্রিয়াটার ক্ষেত্রে স্টয়কিওমেট্রি। আর এই ডাটাগুলো লেখার মাধ্যমে যে আমরা যে হিসাব নিকাশ করতেছি, কত মোল উৎপাদ, কতটুকু উৎপাদ বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ তৈরি হবে, এখানে আমরা যদি ভরটা বের করি, দেখো এখানে কত, ম্যাগনেসিয়াম কত হচ্ছে 48 যোগ হচ্ছে 32 গুণ হচ্ছে 2, 80 গুণ 2, 160 না, 160 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। ওকে, তাহলে এই তথ্যগুলো যখন লিখে ফেললাম আমরা, তখন এটাকে বলা হবে এই বিক্রিয়া স্টয়কিওমেট্রি।
আচ্ছা, এবার আমরা লাস্ট যে স্লাইডটা ছিল ওইটা দিকে আমরা আগাই, যে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব। এখন আমরা যেই বিক্রিয়াগুলো করি না, এই বিক্রিয়াগুলো আসলে হিসাব নিকাশ করলে 100% রাইট তখনই হবে, মানে ঠিকঠাক হবে যখন আমরা যদি 100% পিওর এই পদার্থগুলো নেই। মানে আমরা যদি 100% পিওর ম্যাগনেসিয়াম, 100% অক্সিজেন নেই, 100% পিওর ম্যাগনেসিয়াম এগুলো নেই, তখন এটা হচ্ছে আমাদের একদম 100% ঠিকঠাক মতো হবে। ঠিক আছে, কিন্তু আমাদের যেই ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এগুলো 100% পিওর পাই না, তখন দেখা যায় আমাদের বিক্রিয়া হিসাব করছে একটা, পাচ্ছে একটা একটু কম চলে আসছে। হিসাব করে পাওয়ার কথা কত ছিল, এখানে 80 গ্রাম পাওয়ার কথা ছিল, কিন্তু পাইছি তার থেকে দেখো একটু কম, মনে করো 87 গ্রাম বা এরকম কিছু পাইলাম, কি 79 গ্রাম বা 75 গ্রাম পেলাম। এখন শতকরা কত আর কি পেলাম, মানে শতকরা উৎপাদের শতকরা পরিমাণটা আসলে কত সেটা যখন বের করবো, ওইটাই হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ। দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, যে উৎপাদের শতকরা পরিমাণ বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ। আচ্ছা, এটা আমি এত বড় সূত্র তোমাদের না দিয়ে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, বিরাট বড় সূত্র দেওয়া আছে। তুমি চিন্তা করো, মনে করো যে এই বিক্রিয়া করে তুমি বাস্তবে হিসাব নিকাশ করে দেখলা যে ম্যাগনেসিয়াম পাওয়ার কথা ছিল 80 গ্রাম, তুমি পাইছো কত 75 গ্রাম, এটা পাইছো। এখন পাওয়ার কথা ছিল কত, মেনলি যদি 100% পিওর হইতো 80 পাওয়ার কথা ছিল, রাইট? এখন এটা 100% এর ভিতর কত হয়েছে, 100% করবো, পার্সেন্টেজ করবো, তাহলে বের হয়ে যাবে। তখন দেখো এটার সাথে যদি হিসাব নিকাশ করে তখন আমাদের এখানে কত পার্সেন্টেজ আসে, হিসাব করো। ধরো 75 ভাগ হচ্ছে 80 গুণ দাও 100 দ্বারা, এই যে 93%, 93.75%, এত পার্সেন্ট পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এত পার্সেন্ট পেয়ে যাচ্ছি না? তো এই যে আমরা যদি যেটা যদি 100% যদি বিশুদ্ধ পাই, হ্যাঁ 100% যদি বিশুদ্ধ পাই, ওটাকে কি বলা হয়? যখন 100% বিশুদ্ধ পেয়ে যাই তখন এটাকে অ্যানালয় বলা হয়। এগুলো এমসিকিউর জন্য আসে। ওকে, তাহলে এগুলো ছিল যে উৎপাদের শতকরা হিসাব থেকে শুরু করে তোমাদের এই বইয়ে যত কিছু আছে সবকিছুর যে ডিটেলস বর্ণনা ছিল, তো ওটার ব্যাখ্যা করার চেষ্টা করছি এই অধ্যায়ে। তো সামনের যেই পার্ট 2 আছে ওটাতে আমরা বোর্ড কোশ্চেন সলভ করবো, ডায়াবেটিক প্রবলেমগুলো সলভ করবো। আজকে আমরা বেশ একটা ম্যাথ করালাম না। আর আজকে আমরা কতটুকু আসলাম, এই যে পঞ্চম অধ্যায় শেষ করে ষষ্ঠ অধ্যায় শেষ করে ফেলবো আগামীকাল, এই পর্যন্ত আর কি চলে আসলাম আমাদের এসএসসি এক্সপ্রেস ওয়েতে। তো আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত। আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।